পিয়ার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ জন্ম নেওয়ার শঙ্কা জামায়াতের। নিম্নকক্ষে আনুপাতিক পদ্ধতির পক্ষে নয় বলেই যুগপৎ আন্দোলনে নেই এনসিপি। যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিয়ার ঠেকাতে চায়। এই কাঠামোর মধ্যে যেই ওখানে যাবে সেই হাসিনা, সেই ফ্যাসিবাদ তৈরি হবে। চাঁদাবাজির মাধ্যমে যারা নির্বাচন করতে চায় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, কারণ নিম্নকক্ষে আমরা পিয়ার চাই না। সংবিধান অস্বীকার করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। নির্বাচন বাধাগ্রস্ত করার মতো মাঠের কর্মসূচির বিপক্ষে বাম জোট। কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয় বা কালক্ষেপণ করা হয়, সেটা হবে আমাদের জন্য সংকট। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে প্রচন্ড ঝাঁকুনি, 6 সেকেন্ডের টার্বুলেন্সে হাত ভাঙল কেবিন ক্রুর। ঢাকায় ফিরে পঙ্গু হাসপাতালে চিকিৎসা গ্রহণ। মালয়েশিয়া যেতে সরকারি খরচের 6 গুণ বেশি আদায়। শতাধিক এজেন্সির হাজার কোটি টাকা জালিয়াতির নথি দুদকের হাতে। সিন্ডিকেট ভাঙতে প্রভাবশালী অপরাধীদের ধরার তাগিদ। ছুটির দিনেও প্রচারণায় সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়। জুমার নামাজের পর হলে হলে জনসংযোগ রাকসু প্রার্থীদের। পোষ্যকোটা সামনে এনে ভোট বানচালের ষড়যন্ত্রের অভিযোগ। উজানের ঢলে রংপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন। কাগজে কলমে ঢাকায় 46টি খাল থাকলেও দখলে দূষণে অস্তিত্ব সংকটে। সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং মার্কিন পণ্য আমদানি বাড়াতে দেরি হলে শুল্ক ইস্যুতে বেঁকে বসতে পারে ট্রাম্প প্রশাসন, আশঙ্কা ব্যবসায়ীদের। বাণিজ্য ঘাটতি কমাতে সরকারি ক্রয় দ্রুত শেষ করার তাগিদ। পিয়ার ছাড়া নির্বাচন হলে দেশে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। মনোনয়ন বাণিজ্য টিকিয়ে রাখতেই আনুপাতিক পদ্ধতির বিরোধিতা করা হচ্ছে বলে এ সময় অভিযোগ করেছেন তারা। আর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পেশি শক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতা কুক্ষিগত করার দিন শেষ। 5 দফা দাবিতে বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ সমাবেশে নেতারা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পিয়ার পদ্ধতির বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীতে সমাবেশের পর এবার বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিক্ষোভ। শুক্রবার 7 বিভাগীয় শহরে কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ হয়। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। সমাবেশ শেষে রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল। মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোয় নির্বাচন হলে দেশে আবার ফ্যাসিবাদ তৈরি হবে। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণ চায় কিনা তা জানতে সরকারকে গণভোট দেবার আহ্বান জানান তিনি। এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো যদি থাকে তাহলে এর মধ্যে দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্ম। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিয়ার ঠেকাতে চায়। গোলাম পরোয়ার বলেন, একটি পক্ষ সরকারকে চাপ প্রয়োগ করে প্রভাবিত করার চেষ্টা করছে। রাজনৈতিক আধিপত্য সৃষ্টি করে আর কেউ ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিরোধী দলকে দমন করে দমন পীড়ন খুন ফাঁসি জেল রিমান্ড আয়নাঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন সেই দিন শেষ হয়ে গেছে। বিকেলে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, নির্বাচনে প্রভাব বিস্তারকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনে জামায়াত অংশ নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদকে বাস্তবায়িত করেই নির্বাচন করতে হবে। জুলুম যারা করতে চায়, চাঁদাবাজির মাধ্যমে যারা নির্বাচন করতে চায়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করে
ইনশাআল্লাহ। এদিকে বিকেলে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে মহানগরীর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। অভিযোগ করেন সরকারের অনেকে একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতী আচরণ করে দেশকে বিপদগামী করার ষড়যন্ত্র করছে। অনেকেই একটি দলের পক্ষপাতী হয়ে এই দেশকে আবার বিপদগামী করার ষড়যন্ত্রে লিপ্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সিলেট, খুলনা, ময়মনসিংহ সহ অন্যান্য বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াত। শফিক মুন্সি, সময় সংবাদ। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি তার কাছে। রুবেল, আমরা দেখলাম যে আসলে গতকাল থেকে কিন্তু জামায়াত তাদের কর্মসূচি নিয়ে মাঠে নামছে। সেক্ষেত্রে কালকেও আমরা আলোচনা করেছিলাম, আজকেও কিন্তু তারা তাদের সিনিয়র নেতারা বক্তব্য দিয়েছেন পিআর নিয়ে, তাদের নানা ধরনের দাবি নিয়ে ঐক্যমত্য কমিশনে যেগুলো উঠে এসেছে। আজকের আলোচনার মূল বিষয়গুলো তারা কি নিয়ে আসলেন? দেখুন রব্বি, আপনাকে ধন্যবাদ। আসলে এই যে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন দল তাদের আন্দোলনে থাকবে, সামনে নির্বাচন, এটা তো একটা স্বাভাবিক বিষয়। কিন্তু জামাত ইসলাম কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে তারা মাঠে নেমেছে। আপনি জানেন যে গতকালকে যেই বিশাল আয়োজনে তারা সমাবেশ করলো, আজকে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে। তাদের এই সমাবেশে কিন্তু 5টি দাবি রয়েছে। সেই 5টি দাবির মধ্যে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে একটি দাবি খুব সামনে চলে আসছে, পিআরের বিষয়টি। কিন্তু আলোচনার বিষয় হচ্ছে এই পিআরের আলোচনাটা কি ঐক্যমত্য কমিশনে ছিল কিনা? ছিল, কিন্তু সেটা উচ্চ পর্যায়ে যে উচ্চ কক্ষ রয়েছে সেখানে ছিল না, উচ্চ কক্ষে আলোচনাটা ছিল। কিন্তু জামাতে ইসলাম এখন তারা নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ উভয় কক্ষেই কিন্তু তারা এই পিআরটা চাচ্ছে এবং সেটাই দেখা যাচ্ছে যে সামনে চলে আসছে আলোচনায়। এখন তারা এইটাকে এস্টাবলিশমেন্টের জন্য আপনি তাদের রাজনৈতিক জায়গা থেকে তারা কিন্তু অনেক নানান কথা বলছে। আজকেও যদি আপনি দেখেন যে মোটা দাগে যদি বলি যে আজকে জামাত ইসলামের বিভিন্ন নেতারা যে কথাগুলো বলছেন, সে কথাগুলো কি বলছেন তারা বলছেন যে পিআর ছাড়া ভোট হলে ফ্যাসিবাদ ফেরার সংখ্যা রয়েছেন। তাদের জায়গা থেকে তারা যে ব্যাখ্যা দিচ্ছেন যে আমাদের যে গতানুগতিক পদ্ধতির নির্বাচন, সেখানে একটা প্রভাব প্রতিপত্তি থাকে, সে বিষয়গুলো তো আমরা সামনে এনেছেন। আবার তারা বলছেন যে পিআর পদ্ধতিতে জনমত যাতে গণভোটের আহ্বান তারা করেছেন। এই গণভোটের আহ্বান তারা তাদের রাজনৈতিক যে দল হিসেবে যে তাদের যে অবস্থান, সেটা কিন্তু তুলে ধরার আরেকটা বিষয় তারা সামনে এনেছেন। আপনি জানেন যে গণভোটের মাধ্যমে হয়তোবা তাদের যে আহ্বান, সে আহ্বানে গণভোট দিলে হয়তোবা তারা চিন্তা করেছেন যে তাদের জায়গা কতটুকু এস্টাবলিশ হলো জনগণের মধ্যে, সেই বিষয়টা তারা তুলে আনার হিসেবেও ওই গণভোটে চাইতে পারেন। বা আরেকটি বিষয় দেখছেন যে তারা বলছেন যে একটা গুরুতর অভিযোগ বা মন্তব্য, আপনি যেটাই বলেন যে একটি দল সরকার প্রভাবিত করতে চাচ্ছে, কিন্তু আমরা জানি যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে দলগুলো বিদ্যমান বা সামনের কাতারে রয়েছে, কারা কি ধরনের কথা বলছে পিআর নিয়ে, সেই হিসেবে আমরা কিন্তু বলতেই পারি তারা কাদের ইঙ্গিত করছে। আরেকটা হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচন চায় না, তারা নির্বাচন বানচালের সরকার। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। নির্বাচন বানচালের যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু অনেক রাজনৈতিক দলগুলো বলছে। পিআর যারা চান না, পিআর নিয়ে যারা পিআরের পক্ষে যারা যুক্তি দিচ্ছেন, পিআরের বিপক্ষে যারা যুক্তি দিচ্ছেন, তাদের কমন ভাষা কিন্তু নির্বাচন বানচালের যে বিষয়টি, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। কারণ যারা আবার পিআর চাচ্ছে তাদের অপরপক্ষ কিন্তু আবার বলছে যে পিআর চেয়ে তারা নির্বাচন বানচাল করছে, কথা বলছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা এই বিএনপি সমমনা যে দলগুলো যারা পিআর আসলে আলোচনার মাধ্যমে সমাধান করতে চান বা উচ্চ কক্ষে চান, এই সংক্রান্ত যে রিপোর্ট আছে, আমরা সেই রিপোর্টটা দেখে আবার আলোচনায় ফিরি। জামায়াত ইসলামী যে দলগুলো রয়েছে তাদের যুগপৎ আন্দোলনে এনসিপি নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা শেষে তিনি আরও জানিয়েছেন এই মুহূর্তে জোটবদ্ধ হওয়ার কথা ভাবছেন না তারা। রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা। শুক্রবার দিনব্যাপী চলা এই কর্মসূচিতে অংশ নেন জেলা উপজেলা সমন্বয় কমিটির প্রতিনিধি, দলটির যুব উইং যুবশক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ দলটির অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাফ জানান, শুধুমাত্র উচ্চকক্ষেই পিআর চায় তার দল। তাই জামাতে ইসলাম সহ ইসলামী দলগুলোর যেই যুগপৎ আন্দোলন চলছে তার সঙ্গে নেই এনসিপি। এছাড়াও আপাতত নির্বাচনী জোট নিয়ে ভাবছে না বলেও সাংবাদিকদের জানান নাহিদ ইসলাম। আগামী অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি দেওয়ার ঘোষণাও দেন তিনি। জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে
আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। দেশে এখনো পতিত আওয়ামী সরকারের দোসররা সক্রিয় রয়েছে বলে এ সময় অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন এমন অনেক আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসররা এখনো তারা আইনের আওতায় আসেন নাই, তারা নানা জায়গায় ঘোরাফেরা করছেন। আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন। দলটির নেতাদের আশা দ্রুতই রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাবে এনসিপি। শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে নির্বাচন কমিশন যথাযথ যুক্তি দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন দলটির নেতারা। জাতীয় নাগরিক পার্টি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সংবিধান যে এখনো কার্যকর তা অস্বীকার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। পিআর পদ্ধতি নিয়ে আগে আলোচনা না থাকলেও এখন কিছু দল ফ্যাসিস্টের মতো মতামত দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তারা। পিআর জুলাই সনদের আইনি ভিত্তি সহ নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠে বিরাজ করছে উত্তাপ। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বললেন, জনগণ না চাইলেও তাদের উপর মত চাপিয়ে দেওয়ার মাধ্যমে স্বৈরাচার ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। শুক্রবার সকালে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। অভিযোগ করেন, সংবিধান এখনো কার্যকর থাকা সত্ত্বেও তা অস্বীকার করে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। কোনো অবস্থাতেই জনগণের বিপক্ষে যাওয়া যাবে না। যারা যারা এগুলো বলতেছেন তারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন। কেন জোর করে, কেন প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে, কেন এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এই সমস্ত জিনিস? কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা? কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প দেখছেন না বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি অভিযোগ করেন, ভারতে বসে পতিত আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি মনে করে নির্বাচনের পরিবেশ যথাযথভাবে সুষ্ঠু আছে, যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, মানে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে জনগণ যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। তিনি আগামী দিনের আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংলাপের মধ্যেই ইসলামী দলগুলোর আন্দোলন নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। এসব কর্মসূচিকে ইতিবাচক হিসেবে নিচ্ছে না বিএনপি। দলটি বলছে, মাঠের বক্তব্যের জবাব গণতান্ত্রিকভাবে মাঠেই দেবেন তারাও। অন্যদিকে এনসিপি বলছে, ঐকমত্য কমিশনের এজেন্ডায় না থাকা কোনো বিষয়ে রাজপথের কর্মসূচিতে চাপিয়ে দেয়া ঠিক হবে না, আর নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন ইস্যু বা কর্মসূচি সামনে না আনার আহ্বান বাম নেতাদের। দেখব ফারুক ভাইয়ের অবিনের রিপোর্ট। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার মধ্যেই রাজপথের কর্মসূচিতে জামায়াত ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল প্রায় অভিন্ন দাবিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে মাঠে নামে দলগুলো। সংসদের দুই কক্ষে পিআর পদ্ধতিতে ভোট, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধের মতো ইস্যুতে তোলা হয় জোরালো আওয়াজ। আলোচনার মধ্যে রাজপথের এই কর্মসূচি নিয়ে নানা প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। এটিকে অহেতুক চাপ সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছে বিএনপি। তবে মাঠের বক্তব্যের জবাব মাঠেই দিতে চায় দলটি। ঐকমত্য কমিশনের আলোচনার সূচিতে না থাকলে সেই বিষয়ে ঐকমত্য কমিশনের আওতাভুক্ত কোনো বিষয়ে আমি কথা বলতে পারি, কিন্তু এই বিষয়ে কথা বলতে পারি না। তবে রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। আর এনসিপি বলছে, সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি ছিল না ঐকমত্য কমিশনের এজেন্ডায়। আলোচনায় না থাকা বিষয় রাজপথে কর্মসূচি দিয়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। পুরো সংসদ নির্বাচনটাই পিআরের ভিত্তিতে হোক, আমরা এটার সাথেও একমত না, কারণ এটা এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতা নাই এবং জনগণেরও এটা প্রস্তুতি নাই। ফলে হুট করে এটা চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। এদিকে নতুন নতুন ইস্যু বা কর্মসূচি যেন নির্বাচনকে শঙ্কায় না ফেলে সে সতর্কবার্তা বাম নেতাদের। এই আলোচনা রাজপথে থাকতে পারে,
টেবিলে থাকতে পারে, আগামীতে ম্যান্ডেট চাওয়ার জন্য থাকতে পারে, কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে যাতে এই ইস্যু ব্যবহৃত না হয় এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নতুন নতুন প্রশ্ন হাজির করে যদি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয় বা কালক্ষেপণ করা হয় সেটা হবে আমাদের জন্য সংকট। বিশ্লেষকরা মনে করেন ধর্মভিত্তিক দলগুলোর মাঠের এই কর্মসূচি নিজেদের রাজনৈতিক শক্তির জানান দেওয়ার কৌশল। তাদের দিক থেকে কৌশলটা হলো যে তারা হয়তো টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ মনে করছে এই মুহূর্তে, যে একটা তাদের শক্তির যে একটা জাগরণ ঘটছে সব জায়গায়, তারা মনে করছে যে হিসাবের মধ্যে ধরাটা যে খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা তারা প্রমাণ করতে চাইতেছে। বিভিন্ন ইস্যুতে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেদিকে নজর পর্যবেক্ষকদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংসদে নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক আর উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক থাকলেও এটা হওয়া দরকার। সকালে মেহেরপুরের গাংনীতে মতবিনিময় সভায় কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। আমি আশাবাদী যে আমরা একটা তরি ফিরবে। আমি আশাবাদী যে আমরা ঐক্যমতে পৌঁছতে পারবো। আমরা আবারও আলোচনায় ফিরছি। আলোচনা শফিকুজ্জামান রুবেল। আমরা আলোচনা যেই জায়গাটিতে করেছিলাম যে ইসলামী দলগুলো জামাত ইসলামী নেতৃত্বে যে আন্দোলনে যাচ্ছে তার বিপক্ষে কিন্তু বিএনপি এবং এনসিপি বা অন্য বাম দলগুলো বলছে। সেক্ষেত্রে তারা যদি একসাথে বলেন যে বিএনপি এনসিপি তারা কি চাচ্ছে? যেমনটা আমরা প্রথম আলোচনায় বলছিলাম যে রাজনৈতিক দলগুলো তাদের জায়গা পরিষ্কার করার জন্য, অবস্থান যাচাই করার জন্য নানান সভা সমাবেশ দিবে, তাদের কথা তুলে ধরবে, কিন্তু তাদের এই সভা সমাবেশে কি বিষয়গুলো উঠে আসছে, কেন আসছে, এগুলি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু বক্তব্য থাকে। আপনি যদি দেখেন যে জামাতের সভা নিয়ে বিভিন্ন দল কিন্তু তাদের মতামত দিচ্ছে। আমরা যদি মোটা দাগে দেখি যে আজকে দেখেন তাদের যে অবস্থান বা সমাবেশ নিয়ে এগুলো নিয়ে কিন্তু বিএনপির অবস্থান তারা পরিষ্কার করছেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র তারা দেখছেন। কেন বলছেন? কারণ আগেই বলছিলাম যে পিআরের ইস্যুটা, নিম্নকক্ষের পিআর ইস্যুটা কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনায় নেই। সেই বিষয়টা যখন একদম মোটা দাগে সামনে নিয়ে আসা হচ্ছে তখন সেই বিষয়ে তারা দেখছেন যে এটা একটি ষড়যন্ত্রমূলক হতে পারে। সে বিষয়ে তারা দেখছেন, তারা বলছেন যে এইটার মাধ্যমে হয়তোবা স্বৈরাচার ফিরিয়ে আনার একটা চেষ্টা চলছে। এছাড়াও আরও জানেন যে জাতীয় পার্টির নিষিদ্ধের ব্যাপারটিও জামাত চাচ্ছে। সেই বিষয়ে বলছে যে এখানে নানান মেকানিজম থাকে, সমীকরণ থাকে, ভোটের একটা চাওয়া পাওয়া জায়গা থাকে, সেই জায়গা থেকে হয়তোবা তারা তাদের দল ভারী করার জন্য সেই পদক্ষেপ তারা নিতে পারে। সেখানে তারা বিএনপি দেখছেন যে এটা বড় ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি দেখছেন যে এনসিপি আজকে কিন্তু নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এই যে জামাতের যে পিআরের যে আলোচনা, সেই আলোচনায় তারা কিন্তু নেই। তারা বলছেন যে এই আলোচনাটা ছিলই না, তারা এই আলোচনাটা ছিল শুধু উচ্চ কক্ষে। তারা বলছে জামাতের এই আন্দোলন মূলত এই যে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনে এনসিপি নেই, এবং তারা বলছে যে এই মুহূর্তে তারা কোনো জোটেও নেই। ইন্ডিভিজুয়াল যে রাজনীতি তারা করছেন, নতুন প্রজন্ম নতুন ধারা রাজনীতি, সেটা তারা বজায় রাখতে চান। সিপিবি বাম ঘরানার যে দল, তারা বলছেন যে সঠিক সময় নির্বাচন না হলে সরকারের উপর তারা দায় চাপাচ্ছেন। মুদ্রা কথা হচ্ছে যে বর্তমান যে প্রেক্ষাপট, দেশের যে রাজনীতি, দেশের যে সংস্কৃতি চলে আসছে, সেখানে পিআর কতটা গ্রহণযোগ্য, কতটা যুক্তিসঙ্গত, এই বিষয়ে কিন্তু সব রাজনৈতিক দলই আলোচনা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্লেষকরাও যেভাবে দেখছেন যে আসলে দুটো পক্ষ হয়ে যাচ্ছে নির্বাচনের কে সামনে রেখে যে কোন পদ্ধতিতে হবে সেই জায়গাটা কতদূর গড়াতে পারে। দেখেন, রাজনীতি মাঠে অনেক কথা হয়, অনেক কিছু আমরা দেখি যখন মাঠে থাকি, আবার আমরা দেখি যে পরে কিন্তু আবার অন্য টেবিলে ভ্রাতৃবন্ধন আমরা দেখতে পাই। রাজনীতির মাঠের খেলা রাজনীতিতে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এরপরও যার যার যে এজেন্ডা, যার যার যেই থট চিন্তা ভাবনা, সেটা বাস্তবায়নের জন্য নানান কথা উঠে আসে। তারপরও যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা দেখবেন যে কোনটা আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের দেশ চলমান প্রক্রিয়া, জনগণ তার সাথে যায়, সেটা বিবেচনায় তারা ডিসিশন নেবেন। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে বলা যায় যে নির্বাচনের ট্রেনে সকলে উঠেছে, এই নির্বাচনের আমেজটা কিন্তু সকল দলের মধ্যে, কারা তাদের পথটা ভারী করবেন সেই জন্যই কিন্তু সকলে যার যার মতো আন্দোলনে নেমেছেন, এগোচ্ছেন। এটাই মূলত আমরা পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি। রুবেল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। জামায়াত ইসলামীর দলগুলো নিয়ে যে আন্দোলন এবং একই সাথে এ বিষয়ে বিএনপি এবং অন্যান্য দলগুলোর যে অবস্থান সে বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছে অন্য খবরে। বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর স্মরণে বাংলা একাডেমি মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় অংশগ্রহণ করেন রাজনীতিবিদ,
বুদ্ধিজীবী, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বদরুদ্দিন ওমর তার আদর্শের সংগ্রাম জীবনের শেষ দিন পর্যন্ত করে গেছেন, কখনো সমঝোতা করেননি। আরও বলেন, বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। যারা সমাজ বদলাতে চান তাদেরকে সংগঠনকে শক্তিশালী করে মানুষের কাছে যেতে হবে। অন্যান্যরা বলেছেন, সুবিধাবাদের পথে হাঁটেননি বদরুদ্দিন ওমর, নতুন প্রজন্ম সেই পথে হাঁটবে না বলেও আশা প্রকাশ করেন তারা। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। সংগঠনকে গড়ে তুলতে হলে আমার মনে হয় যে আজকের যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। রাষ্ট্র নির্বাচন সামনে রেখে উৎসব মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। পরিবহন, মার্কেট, মসজিদ প্রাঙ্গণ ও আবাসিক হলগুলোতে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। পোষ্যকোটা ফিরিয়ে না আনার দাবিতে বিক্ষোভ করেছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, পোষ্যকোটা সামনে এনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে প্রশাসন। তবে প্রশাসন বলছে, কোটা আন্দোলনে চিন্তিত নন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করবেন তারা। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। 5 দিন পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। জুম্মার নামাজ আদায় শেষে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালান প্রার্থীরা। শুক্রবার সকাল থেকেই ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে জোরে সোরে প্রচারণা চালান প্রার্থীরা। যাকে যোগ্য মনে হবে তাকেই আপনারা ভোট দেন, কিন্তু আপনারা ভোটে অংশগ্রহণ করেন। যারা রাষ্ট্রপতি নির্বাচিত হবে তাদের কাছে প্রথম দাবি থাকবে যে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে একটু সংস্কার করা। পোষ্যকোটা ফিরিয়ে না আনার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাকসুকে নষ্ট করে দেওয়ার জন্যই কিন্তু এই সময়ে পোষ্যকোটা ইস্যুকে নিয়ে আসা হয়েছে। একদিকে রাষ্ট্র নির্বাচনকে সফলভাবে করতে হবে, অন্যদিকে পোষ্যকোটাকে আমরা কোনোভাবে পুনর্বহাল হতে দেব না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর তারা। অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়। রাষ্ট্র নির্বাচনের পরপরই আমরা এত বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব যে বিশ্ববিদ্যালয়ে একদিনও সচল থাকবে না যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। তো আমি আশা করছি যে ইলেকশন ইনশাআল্লাহ সবাই চেষ্টা করলে হয়ে যাবে। সরকারের উচ্চ পর্যায়ে কি চাই তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা এবং আমরা কি চাই। আমরা সুন্দর একটা ইউনিভার্সিটি চাই আর কি। আগামী 25 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট গ্রহণের কথা রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। মাঝ আকাশে টার্বুলেন্স বা প্রচণ্ড ঝাঁকুনির শিকার হয়েছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। এতে হাত ভেঙে গেছে উড়োজাহাজে দায়িত্ব পালন করা এক কেবিন ক্রুর। ঢাকায় ফিরে আহত কেবিন ক্রু মিথিলাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পঙ্গু হাসপাতালে। প্রতিকূল আবহাওয়ার কারণে আকাশে হঠাৎ টার্বুলেন্স বা প্রচণ্ড ঝাঁকুনির শিকার হয়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এতে ভেঙে গেছে কেবিন ক্রু শাবামা আজমি মিথিলার বাম হাত। আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ফিরছিল বিমানের বিজি 0128 ফ্লাইটটি। উড়োজাহাজটি প্রায় 15,000 ফুট উচ্চতায় থাকার সময় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় কেবিন ক্রু মিথিলা ফ্লাইটে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন, কিন্তু ঢাকার আবহাওয়া খারাপ থাকায় হঠাৎ উড়োজাহাজটি প্রচণ্ড ঝাঁকুনি বা টার্বুলেন্সের শিকার হয়, যা প্রায় 6 সেকেন্ড স্থায়ী ছিল। যাত্রীদের জন্য সিট বেল্টের সতর্ক সংকেত তখনও চালু হয়নি। এতে ভারসাম্যহীন হয়ে পড়ায় ধাক্কা খেয়ে বাম হাতের বাহু ভেঙে যায় কেবিন ক্রু মিথিলার। বিষয়টি নিশ্চিত করেছে বিমানের জনসংযোগ বিভাগ। আবুধাবি থেকে ঢাকায় আসতেছিল, ওই ফ্লাইটে টার্বুলেন্সের কারণে হাত ভেঙে গেছে একজন কেবিন ক্রু। ঢাকায় ফ্লাইটটি অবতরণের পরপরই আহত কেবিন ক্রু মিথিলাকে বিমানবন্দর থেকে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সরকারি ছুটির দিন হওয়ায় প্রাথমিক চিকিৎসা ও প্লাস্টার নিয়ে বাসায় ফিরেছেন তিনি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকারি খরচ ৭৯,০০০ টাকা হলে রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে প্রায় ৫ লাখ। এভাবে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০১ এজেন্সি ধরা পড়েছে দুদকের জালে। এরই মধ্যে ২৫ এজেন্সির বিরুদ্ধে
২,২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হয়েছে মামলা। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় এজেন্সিগুলো বেপরোয়া। সিন্ডিকেট ভাঙতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ তাদের। তাসলিম তৌহিদের রিপোর্ট। রেমিটেন্স যোদ্ধাদের পথ চলা শুরুই হয় সিন্ডিকেটের প্রতারণায়। মালয়েশিয়া যেতে সরকারের নির্ধারিত খরচ ৭৯,০০০ টাকা হলেও দালাল আর এজেন্সি মিলে আদায় করে ৪.৫ থেকে ৫ লাখ। বহু বছর ধরে একচেটিয়া নিয়ন্ত্রণের এই খেলায় জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। সংস্থার কবজায় থাকা সাধারণ মানুষকে প্রতারিত করে ১০১ রিক্রুটিং এজেন্সি হাজার হাজার কোটি টাকার জালিয়াতির নথিপত্র যাচাই বাছাই চলছে। সবগুলো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মামলার প্রস্তুতি নিচ্ছে তারা। ইতোমধ্যে পতিত আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল, সাবেক এমপি নিজাম হাজারী, বেনজির আহমেদ সহ প্রভাবশালী ব্যক্তিদের ২৫টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা হয়েছে। ৬৪ জন আসামির বিরুদ্ধে ২,২২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বিভিন্ন এজেন্সি বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং ইত্যাদি বলে কর্মীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, এজেন্সি ও সরকারি কর্মকর্তার চক্রে নিঃস্ব হচ্ছে বিদেশগামী শ্রমিকরা। মাঝখানে প্রান্তিক যে মানুষগুলো আছে তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। ল্যান্ডলেস যেটুকু ছিল ৫ কাঠা জমি সেটাও শেষ হয়ে যাচ্ছে। দেশে যখন আসে নিঃস্ব হয়ে আসে। ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি প্রতি সময় মনিটরিংয়ে থাকে, প্লাস তাদের যে গোয়েন্দা বাহিনী আছে, যে প্রতিরোধ আছে, ওদের দুর্নীতি দমনের প্রতিরোধ শাখা আছে, তারা দেখবে সে কি করতেছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই সিন্ডিকেট সক্রিয় থাকলে সংকটে পড়বে শ্রমবাজার। দৃষ্টান্তমূলক কিন্তু কোনো রেকর্ডিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমাদের মন্ত্রণালয় বা অধিদপ্তর তেমন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আপনি মিডল ইস্টেও কিন্তু ১,৬৫,০০০ টাকা সৌদি আরব, সেখানে কিন্তু ৬ লাখ ৭ লাখ টাকায় মানুষ যাচ্ছে। কিন্তু জেনে যদি তার প্রতিকার না করে, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, তাহলে তো এটা কোনোভাবেই রোধ করা সম্ভব না। দুদক বলছে, প্রয়োজনে প্রতারণার সঙ্গে জড়িত এজেন্সি সংশ্লিষ্টদের দেশ থেকে নিষেধাজ্ঞা ও গ্রেফতারে পদক্ষেপ নেবে তারা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে দৃশ্যমান পদক্ষেপ নিতে বিলম্ব হলে শুল্ক ইস্যুতে বেঁকে বসতে পারে মার্কিন প্রশাসন, এমন আশঙ্কা ব্যবসায়ীদের। এই অবস্থায় দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে সরকারি ক্রয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে বেসরকারি পর্যায়ে মার্কিন পণ্য ও কাঁচামাল আমদানি বাড়াতে নীতি সহায়তা নিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরামর্শ তাদের। MS আরিফিনের রিপোর্ট। সরকার তো একটা সমঝোতায় তো এসেছেন, যেটার কারণে ৩৭ থেকে এটা ২০-এ এটা নামিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে আমরা ওদের কিছু কমিটমেন্ট করলাম, এই কমিটমেন্টগুলো যদি আমরা খুব কুইকলি এক্সিকিউট করি। বাণিজ্য ঘাটতি কমানোর শর্তে বাংলাদেশি পণ্য রপ্তানিতে আরোপ করা বাড়তি ৩৭% শুল্ক কমিয়ে গেল ১ আগস্টে ২০% করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন কোম্পানি বোয়িং থেকে ২৫টি বিমান কেনার আগ্রহ দেখিয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, গম, সয়াবিন ও তুলা আমদানির বাড়ানোর লক্ষ্যও ঠিক করেছে বাংলাদেশ। তবে আমদানি বাড়াতে দৃশ্যমান পদক্ষেপ নিতে বিলম্ব হলে বেঁকে বসতে পারে ট্রাম্প প্রশাসন, চাপ বাড়াতে পারে রপ্তানিকারকদের ওপর, এমন আশঙ্কা করছেন উদ্যোক্তারা। ইউএসকে বোঝা ভেরি টাফ। আমরা যদি কোনো দেরি করে ফেলি, তখন হয়তো বা আমাদের পিছু উঠে পড়ে লাগবে না, 20% না, এটাকে আরো একটু বেশি করে করতে হবে। এই জন্য আমরা সরকারের কাছে বলছি, আমরাও কাজ করে যাচ্ছি, যে কমিটমেন্টগুলো করেছি এগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারি। ব্যবসায়ীদের এমন শঙ্কা দূর করতে সরকারকে এগিয়ে আসার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সবচেয়ে যেটা দ্রুততার সাথে দেখানো যায় সেটা হলো গভর্নমেন্টের প্রকিউরমেন্টের ক্ষেত্রে সরকার যেগুলো প্রকিউরমেন্ট করে, সেসব প্রকিউরমেন্টগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি করলো। প্রতিযোগিতামূলক বাজার থেকে সরে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে প্রয়োজনে নতুন নীতি কৌশল সাজানোর পরামর্শ তাদের। ব্যক্তিখাত যেটা আমদানি করবে, সেখানে তার যদি লস দিয়ে আমদানি করতে, তাহলে সে উৎসাহিত হবে না। ব্যক্তিখাতেরটাকে যদি প্রণোদিত করতে চায়, ট্রেড ডাইভারশন করে অন্য দেশ থেকে না কিনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনার জন্য প্রণোদিত করা, তাহলে সেটা করতে গেলে ব্যক্তিখাতকেও কিছুটা সুযোগ সুবিধা সেখানে দিতে হবে। চলতি মাসেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে রংপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে প্রায় ৩০ মিটার অংশ। নদীকে শেরপুরে মহারশি নদীতে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পাহাড়ি ঢলে মৃত্যু হলো ২ জনের।
উজানের ঢলে পানি বেড়েছে তিস্তায়, ঢেউয়ের তোড়ে ভাঙনের মুখে সেতুরক্ষা বাঁধের একাংশ সহ বিভিন্ন স্থাপনা। রংপুরের গঙ্গাচড়া মহিপুরে সেতুরক্ষা ব্লকের নিচ থেকে সরে গেছে মাটি, এতে ৭০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে সেতু, লালমনিরহাট রংপুর সংযোগ সড়ক সহ কয়েকটি গ্রাম। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমাদের এখানে 20 কে 20 সম্পত্তি আমরা সব ধ্বংস হয়ে গেছে, খেত খালা সমস্ত রূপে নষ্ট হয়ে যাওয়া সম্ভব না, ঝুঁকিপূর্ণ পড়ে গেছে। মাথাটা ভাঙছে, এখনো আছে, এখনো রক্ষা করা সম্ভব। এটা তো এলজিটির আন্ডারে হয়েছে কাজ, এটা যদি উদ্যোগ নেয় তাহলে এখনো সম্ভব। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুক সরকার, করলে হয়তো বা আমরা এই তিস্তা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাবো। এ অবস্থায় ঢাকা থেকে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এলজিইডির কারিগরি দল। ড্রাই সিজনে কাজগুলা বেশি ত্বরান্বিত হয়, যেহেতু ফ্লাড সিজন। আমি মনে করি যে এই ফ্লাড সিজনে যদি কাজ করার সুযোগ থাকে এটা করা হবে। তবে বৃহস্পতিবার রাত থেকেই নামছে পানি। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শুক্রবার সকালে বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট। তবে হ্রদের পানি বাড়লে আবারও জলকপাট খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জলাশয় নগরী ঢাকা এখন কংক্রিটের জঞ্জাল। অবৈধ দখলদারদের দৌরাত্ম্য আর রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে গেছে অনেক খাল। দিনের পর দিন লড়াই করে যেগুলো টিকে আছে সেগুলো এখন অস্তিত্ব সংকটে। বিশেষজ্ঞরা বলছেন, খাল উদ্ধারে সিটি কর্পোরেশনের যে অল্প কিছু কাজ তাও লোক দেখানো। দখলদারদের বিরুদ্ধে আইনের প্রয়োগ আর যথাযথ উদ্যোগ ছাড়া বাঁচিয়ে রাখা সম্ভব না বাকি খালগুলো। মঞ্জুর রহমানের ছবিতে ওয়ালিউল সাকিবের রিপোর্ট। গেল 23 এপ্রিল মোহাম্মদপুরের হাইক্কার খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওই সময় একটি দোতলা ভবন পুরোপুরি, একটি ভবনের আংশিক ও বেশ কয়েকটি টিনের ঘর ভেঙে দেওয়া হয়। তবে অভিযানের প্রায় 6 মাস পরেও শুরু হয়নি খননের কাজ। এখনো সেভাবেই পড়ে আছে খালের ভরাটকৃত মাটি। ঢাকা দক্ষিণের ধোলাই খাল কেবল নামেই রয়ে গেছে। ব্যস্ত সড়ক, দুই পারের দোকানপাট আর বাড়িঘর দেখে বোঝার উপায় নেই 3 দশক আগেও এখানে চলেছে নৌকা। ঐতিহ্যবাহী এই খালটির অবশিষ্ট এখন সিএমবি বক্স কালভার্ট। আমি 2 পয়সা করে নৌকাতে পার করছি, 5 পয়সা করে, এখন তো আরো পারাবার নাই। দক্ষিণের আরেক খাল জিরানি টিকে আছে ঠিকই, তবে প্রায় নিষ্প্রাণ হয়ে। কোথাও কোথাও প্রবাহ থাকলেও আবর্জনার চাপে বেশিরভাগ জায়গাতেই পানি আবদ্ধ। নামমাত্র ময়লা পরিষ্কার হয়, কিছু পলিথিন পরিষ্কার হয়। উত্তর সিটির আগারগাঁওয়ে যে খালটি কোনো মতে টিকে আছে সেটির অবস্থাও বেহাল। স্থানীয়দের কাছে বিএনপি বাজার খাল নামে পরিচিত এই খালটি মূলত কল্যাণপুর খালেরই অংশ। কল্যাণপুরের দিকে কিছুটা প্রশস্ত থাকলেও তা সংকুচিত হয়ে অর্ধেকে নেমেছে পলি জমে। যেভাবে ভরাট হচ্ছে খাল, তার তুলনায় উদ্ধার আর রক্ষণাবেক্ষণ একেবারেই অপ্রতুল। এভাবে চলতে থাকলে অচিরেই হয়তো ঢাকা পরিণত হবে খালশূন্য নগরে। বসবাসের অযোগ্য এই নগরী আর কতটা অযোগ্য হলে টনক নড়বে সংশ্লিষ্টদের, তার উত্তর নেই কারো কাছেই। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার RDRCর 23 থেকে 24 সালের তথ্য অনুযায়ী ঢাকায় খাল আছে মোট 64টি। তাদের হিসেবে সাম্প্রতিক সময়ে দখল ও রক্ষণাবেক্ষণের অভাবে ঢাকার জলাশয়ের অন্তত প্রায় 120 কিলোমিটার জলপথ হারিয়ে গেছে। 2 সিটি কর্পোরেশনের হিসেবে ঢাকায় খাল আছে 46টি, তবে বাস্তবে এর বেশিরভাগের অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাঝখানে প্রজেক্টের যে কিছু কম্পোনেন্ট আমরা দেখেছি আসলে বাস্তবায়ন করা খুব জটিল। সেই প্রেক্ষিতে আমরা ডিপিবি সংশোধন করে যেগুলো বাস্তবায়নযোগ্য আমরা সেগুলো হাতে নিয়েছি। আমাদের 3টা খাল অলরেডি উদ্ধারের জন্য আমাদের প্রজেক্ট পাস হয়েছে। সাংবাদিক কলোনি, 22টিকে এবং এভিয়েশন খাল। আমরা এটাকে প্রোটেকশন ওয়ার্ক এবং ফুটপাথ সহ করে দেবো, ভবিষ্যতে কেউ এনক্রোচমেন্টটা বা দখলটা করতে না পারে। সঠিক তদারকির অভাবও দেখছেন নগর পরিকল্পনাবিদ। যে গত 5 বছর আগে আমাদের এত কিলোমিটার খাল ছিল, এখন এই বছরে এত কিলোমিটার নতুন খাল উদ্ধার করেছি এবং কতটুকু বেড়েছে, এই ধরনের কোনো পরিসংখ্যান কেউ দিতে পারে না। প্রকল্প কেন্দ্রিক জটিলতা থেকেও বেরিয়ে আসার তাগিদ বিশেষজ্ঞদের। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 155, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 67%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 63, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 82। রাজশাহী বিভাগে বায়ুর মান 127, যা সহনীয়, আর্দ্রতা 74। সিলেট বিভাগে বায়ুর মান 153, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 74%। খুলনা বিভাগের বায়ুর মান 105, এটিও সহনীয়, বাতাসের আর্দ্রতা 78।
বরিশাল বিভাগে বায়ুর মান 65, এটি সন্তোষজনক, আর্দ্রতা 75। রংপুর বিভাগের বায়ুমান 98, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 70। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 90, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 63 আর সবচেয়ে খারাপ ঢাকায় 155। নরসিংদীর আলোকবালিতে ফের সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন। এদিকে সুনামগঞ্জে ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন, অন্যদিকে ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 5 জন। এভাবেই অস্ত্রের মহড়া দিতে দেখা যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালি ইউনিয়নে। একদিন পর আবারও হত্যাকাণ্ড। আধিপত্য বিস্তার সহ রাজনৈতিক অবস্থান গড়তে সম্প্রতি ইউনিয়নের সাতপাড়া গ্রামে বিএনপির দুপক্ষ এবং আওয়ামী লীগের একটি পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। এরই জেরে শুক্রবার দুপুরে এক পক্ষের ছোড়া গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান ফেরদৌসী আক্তার নামে এক গৃহবধূ। খবর পেয়ে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এর আগে বৃহস্পতিবার একই ইউনিয়নে সংঘর্ষে নিহত হন ইদন মিয়া নামে এক বিএনপি কর্মী। আহত হন অন্তত 5 জন। এদিকে সুনামগঞ্জের জামালগঞ্জ সদর ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ মাহমুদ তালুকদার এবং ইউপি সদস্য ও বিএনপি নেতা কামরুল ইসলামের সমর্থকরা। এতে নিহত হন সেজাউল ইসলাম নামে একজন, আহত হন অন্তত 10 জন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। এছাড়া ঝিনাইদহের সদর উপজেলার রূপদাহ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় ওয়ার্ড বিএনপির সভাপতি বক্কার বিশ্বাস এবং সাবেক সভাপতি ফজলু মণ্ডলের সমর্থকরা। এতে আহত হন অন্তত 5 জন। কুমিল্লার হোমনায় 4টি মাজার ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাত 2200 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম জানান, বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন উপপরিদর্শক তাপস কুমার সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহ, হাওয়ালি শাহ, কালাই শাহ ও আব্দুস শাহর মাজারে ভাঙচুর করে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ওই ঘটনাস্থল পরিদর্শন করেন। ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ সুপার 4-এর মিশন। সপ্তাহখানেকের কম সময়ের ব্যবধানে আবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন আইসিসি একা জমিতে অনুশীলন করেছে বাংলাদেশ। অন্যদিকে অনুশীলন না করলেও আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। দুবাই থেকে সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। একদিন আগেও যে টুর্নামেন্টে অনিশ্চিত ছিল ভবিষ্যৎ, সেখানে এখন নতুন জীবন পেল লিটন কুমার দাসের দল। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ম্যাচের অভিজ্ঞতাটা ভয়ঙ্কর। কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি টিম বাংলাদেশ। অল্প কদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ানো সম্ভব তো? শেষ 3 মাসে এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। 4 দেখায় 2 দলের জয় সংখ্যা সমানে সমান। একে অন্যের শক্তিমত্তা জানে দুর্বলতাও। তবে এই ম্যাচে অনিশ্চিত ভেলা লাগে। বাবার মৃত্যুতে দেশে ফিরে গিয়েছেন 22 বছরের স্পিনার। বাংলাদেশ ম্যাচে তাকে পাবার সম্ভাবনা কম, যদিও গ্রুপ পর্বে তাকে ছাড়াই খেলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের জন্য সে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। সুপার 4-এ এই পরীক্ষাটাই আপাতত সহজ বলা চলে টাইগারদের জন্য। বিশেষ করে বোলিং ইউনিটটা নিয়ে ভালো কিছু করতে না পারলে লঙ্কানদের লম্বা ব্যাটিং অর্ডার ভোগাবে নিঃসন্দেহে। কয়েক ঘন্টার ব্যবধানে বন্ধু এখন শত্রু। শ্রীলঙ্কার জয়ের জন্য সবাই বুক বাঁধার পরে এখন সেই শ্রীলঙ্কাই বাংলাদেশ দলের প্রতিপক্ষ। সুপার 4-এ এই ম্যাচে দারুণ কিছু করে দেখাতে পারলে বাংলাদেশ দলের জন্য ফাইনালের সমীকরণটাও অনেকটাই সহজ হয়ে যাবে। তবে তা করতে পারবে কিনা, বা তা করতে হলে বাংলাদেশ দলকে যে আমূল পরিবর্তন আনতে হবে, সেটা আসলে বলাই বাহুল্য। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
পিয়ার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ জন্ম নেওয়ার শঙ্কা জামায়াতের। নিম্নকক্ষে আনুপাতিক পদ্ধতির পক্ষে নয় বলেই যুগপৎ আন্দোলনে নেই এনসিপি। সংবিধান অস্বীকার করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। নির্বাচন বাধাগ্রস্ত করার মতো মাঠের কর্মসূচির বিপক্ষে বাম জোট। এবং মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে প্রচন্ড ঝাঁকুনি, 6 সেকেন্ডের টার্বুলেন্সে হাত ভাঙল কেবিন ক্রুর। ঢাকায় ফিরে পঙ্গু হাসপাতালে চিকিৎসা গ্রহণ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।